আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলোক নিরপেক্ষ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি দুইটা অধ্যায়, একটা হলো আলোক নির্ভর অধ্যায় যেখানে সূর্যালোকের প্রয়োজন হয়, এবং আরেকটা অধ্যায় হলো আলোক নিরপেক্ষ অধ্যায়, এখানে সূর্যালোকের কোনো প্রয়োজন নাই। তো এমন না যে সূর্যালোক থাকলে এই প্রক্রিয়াটা হবে না, সূর্যালোক থাকলেও হতে পারে, না থাকলেও হতে পারে, মানে সূর্যালোকের উপর এই প্রক্রিয়াটা নির্ভরশীল না। তো এটাকে বলা হয় আলোক নিরপেক্ষ অধ্যায়। এখন আলোক নিরপেক্ষ অধ্যায় কি প্রসেসে হয় তার তিনটা মতবাদ আছে বা তিনটা প্রসেস আছে আর তিনটা গতিপথ আছে। একটা গতিপথ নাম হলো C3 চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র যেটাকে বলি, আর আরেকটা হলো CAM প্রক্রিয়া বা CAM চক্র। তো বন্ধুরা, C3 চক্রটাই অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেমন যা আমাদের চারপাশে যেসব উদ্ভিদ দেখি সেই সবের ক্ষেত্রে C3 চক্রই মেইনলি দেখা যায়। হ্যাচ ও স্ল্যাক চক্র সাধারণত ঘাস জাতীয় বিভিন্ন উদ্ভিদ এবং কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, এবং CAM চক্র আমরা সাধারণত দেখি না, সাধারণত মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে মরুভূমির উদ্ভিদের কি হয়, রাতের বেলায় পত্রের অংশ খোলা থাকে, তো সেই সময় CAM প্রক্রিয়ার সাহায্যে খাদ্য তৈরি হয়। আজকে আমরা C3 চক্র নিয়ে আলোচনা করব। C3 চক্রটা আবিষ্কার করেছিলেন কেলভিন নামে একজন বিজ্ঞানী, আর তার দুই সহযোগী, একজনের নাম হলো বেনসন এবং আরেকজনের নাম হলো ব্যাসাম। তো এরা তিনজন মিলে একটা শৈবাল নিয়েছিলেন, শৈবালটার নাম হলো ক্লোরেলা। তো ক্লোরেলা শৈবালের দেহে তারা কার্বন 14 নামে একটা আইসোটোপ আছে। আমরা জানি কার্বন স্বাভাবিক পারমাণবিক সংখ্যা হলো 12, যখন কার্বন 14 বলি তখন এটা হলো আইসোটোপ। তো C14 বা কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে আইসোটোপ দিয়ে ট্রেস করা হয়, যেটাকে ট্রেসার টেকনিক বলা হয় বা বাংলায় বলা হয় সন্ধানী পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার করে ক্লোরেলা নামক শৈবালের দেহে এই C3 চক্রটা আবিষ্কার করেন, এবং এইটা ছিল একটা যুগান্তকারী আবিষ্কার, এবং এর জন্যই কিন্তু পরবর্তীতে 1961 সালে এই কেলভিনকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছিল। তো বন্ধুরা, চলো আমরা C3 চক্রটা দেখে নিই তাহলে। বন্ধুরা, C3 চক্রটা ঘটে হলো ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রথমেই যে যৌগটা থাকে, ক্লোরোপ্লাস্টে আগে থেকেই থাকে, সেই যৌগটার নাম হলো রাইবুলোজ 1,5 বিসফসফেট। রাইবুলোজ 1,5 বিসফসফেটটা হলো 5 কার্বন বিশিষ্ট যৌগ, এবং এইটাই হলো প্রথমে ক্লোরোপ্লাস্টের মধ্যে থাকে। তোমরা যারা এসএসসির জীবনী শক্তি অধ্যায়টা পড়েছিলে তাদের অনেকেরই হয়তো মনের মধ্যে খটকা রাখছে যে তখন পড়েছিলে রাইবুলোজ 1,5 ডাইফসফেট, সেটা এইচএসসিতে এসে বিসফসফেট বলার কারণ কি? বন্ধুরা, এখানে ডাই এবং বিসের মধ্যে এক পার্থক্য হলো, ধরলাম যেহেতু এটা 5 কার্বন বিশিষ্ট, এরকম কার্বন শিকল আছে, এবং কার্বন শিকলটার যদি দুইটা ফসফেট থাকে তাহলে আমরা বলি ডাইফসফেট। ধরো এখানেও একটা ফসফেট আছে, এখানে একটা ফসফেট আছে, তাহলে আমরা বলবো ডাইফসফেট। বা এখানে একটা ফসফেট আছে, এখানে একটা ফসফেট আছে, এরকম থাকলে আমরা বলতে পারি ডাইফসফেট। সেই দুইটা ফসফেট যদি দুইটা প্রান্তীয় কার্বনে থাকে, অর্থাৎ দুই সাইডের দুই কার্বনে থাকে, তাহলে সেই ডাইফসফেটটাকে আমরা বলি বিসফসফেট। তো এই রাইবুলোজের ক্ষেত্রে দুইটা প্রান্তীয় কার্বনে দুইটা ফসফেট থাকে, এই জন্য আমরা এটাকে রাইবুলোজ 1,5 বিসফসফেট বলি। রাইবুলোজ 1,5 বিসফসফেটের সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। এই হলো কার্বন ডাই অক্সাইড। দেখো, কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে এটা অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি করে। এটা হলো কিটো অ্যাসিড। কিটো অ্যাসিডটা হলো অস্থায়ী যৌগ। আর দেখো, রাইবুলোজ 1,5 বিসফসফেটে 5টা কার্বন ছিল, এর সাথে কার্বন ডাই অক্সাইড যোগ হলো, মানে আরো একটা কার্বন কিন্তু বেড়ে যাবে, তাহলে কিটো অ্যাসিডের কার্বন সংখ্যা হবে 6টা, অর্থাৎ কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট যৌগ। এবং কিটো অ্যাসিডটা যেহেতু অস্থায়ী, কিটো অ্যাসিডটার সাথে সাথে ভেঙে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে, বা 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা তৈরি হয় 2 অণু। তো যেহেতু 2 অণু তৈরি হয়, আমরা জানি যে কিটো অ্যাসিডটা ছিল 6 কার্বন বিশিষ্ট, সেইখান থেকে 2 অণু যদি 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়, সেই 6টা কার্বন তাহলে 2 অণুর মধ্যে ভাগ হয়ে যাবে, মানে এক এক অণুতে 3টা করে কার্বন থাকবে, অর্থাৎ এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা হবে 3 কার্বন বিশিষ্ট যৌগ।
তৈরি হওয়ার সময় কিটো অ্যাসিডটা এক অণু পানি গ্রহণ করে, এখানে মনে রাখবে পানি গ্রহণ করে, এবং এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা পরবর্তীতে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। তো যেহেতু 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে ছিল ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে 20 ফসফো মানে 2টা ফসফেট এসেছে। তো যেহেতু 2টা ফসফেট আসে, আগে শুধু 3 নম্বর পজিশনে ছিল, এখানে 1-এও আছে 3-এও আছে, আরেকটা ফসফেট তাহলে যুক্ত হবে। তো সেই আরেকটা ফসফেট আসবে কই থেকে? একটা এটিপি ভেঙে এডিপি তৈরি হবে এবং সাথে আইপি তৈরি হবে বা ইনঅর্গানিক ফসফেট তৈরি হবে। এখন এই আইপিটা এই ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, আর এটিপিটা ভেঙে এডিপি অবস্থায় থাকবে। তো এইটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট ছিল, এই যৌগটাও তাহলে 3 কার্বন বিশিষ্টই হবে। 1,3-20-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা এখন বিজারিত হয়। বিজারণের সময় কি হয়? NADPH প্লাস H প্লাস এই নামের একটা যৌগ ছিল, এই যৌগ থেকে হাইড্রোজেন বের হয়, বের হয়ে এই 20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়। দেখো হাইড্রোজেন বের হয়ে যদি 20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে চলে যায়, তাহলে এখানে শুধু NADP থাকবে আর হাইড্রোজেনটা বের হয়ে গেছে। এখন হাইড্রোজেনটা যখনই 20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে সংযুক্ত হবে, আমরা জানি হাইড্রোজেনের সংযোজনকে বলা হয় বিজারণ। তাহলে 20-ফসফোগ্লিসারিক অ্যাসিডের বিজারণ ঘটবে বা 20-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিজারিত হবে এবং বিজারিত হয়ে 3-ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করবে। তো আমরা জানি যে কোনো একটা অ্যাসিড বা জৈব অ্যাসিড, যারা জৈব যৌগ পড়েছো তাদের হয়তো মনে আছে যে জৈব অ্যাসিড যদি বিজারিত হয় তাহলে অ্যালডিহাইড তৈরি হয়। তাহলে গ্লিসারিক অ্যাসিড যদি বিজারিত হয় তাহলে ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হবে। এখন এইখানে কিন্তু 2 অণু ছিল, এটা যেহেতু 2 অণু, এইটাও ছিল 2 অণু। তো এর মধ্যে 2 অণুই প্রথমে 3-ফসফোগ্লিসারালডিহাইডে পরিণত হয়। এক অণু 3-ফসফোগ্লিসারালডিহাইড, এর আরেকটা সমাণু আছে, এই সমাণুটা হলো কিটোন সমাণু। যারা জৈব যৌগ পড়েছো এই অধ্যায় তারা জানো যে অ্যালডিহাইডের আরেকটা সমাণু হলো কিটোন। তো এইটারই যে কিটোন সমাণু সেইটার নাম হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। আর যেহেতু এর মধ্যে আরেকটা ফসফেট থাকবে তাই এর সাথে 3 ফসফেট যোগ করলাম। তাহলে দেখো এখানে 3-ফসফোগ্লিসারালডিহাইড, এইটা পরবর্তীতে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন 3 ফসফেটে পরিণত হয়। এখন তাহলে সেই 6টা, এখানে 2 অণু আর 3 কার্বন, তাহলে 6টা কার্বন ছিল। এই 6টা কার্বনের মধ্যে 3টা কার্বন 3-ফসফোগ্লিসারালডিহাইড পাবে এবং 3টা কার্বন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট পাবে। এখন পরবর্তীতে কি হয়? এই 3-ফসফোগ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন মিলে একটা যৌগ তৈরি করে, সেটার নাম হলো ফ্রুক্টোজ 1,6,20-ফসফেট। তো ফ্রুক্টোজটাও আমরা জানি 6 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এবং ফ্রুক্টোজ 1,6,20-ফসফেট থেকে পরবর্তীতে একটা ফসফেট বের হয়ে যায়। একটা ফসফেট বের হয়ে যায়, একটা ফসফেট যদি দেখো এখান থেকে যদি চলে যায় তাহলে শুধু ফসফেট থাকবে। আর কোন পজিশনে? এই 1 নম্বর পজিশনেরটা বের হয়ে যাবে, শুধুমাত্র 6 নম্বর পজিশনেরটা থাকবে। তাহলে এখানে হবে ফ্রুক্টোজ 6-ফসফেট। এবং পরবর্তীতে ফ্রুক্টোজের আমরা জানি আরেকটা সমাণু আছে যেটার নাম হলো গ্লুকোজ, সেটাও 6 কার্বন বিশিষ্ট যৌগ। তাহলে ফ্রুক্টোজ থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি হয় এবং পরবর্তীতে গ্লুকোজ 6-ফসফেটটা গ্লুকোজ 1-ফসফেটে পরিণত হয়। অর্থাৎ 6 নম্বর পজিশনের ফসফেটটা জাস্ট 1 নম্বর পজিশনে চলে আসে। এখন এই গ্লুকোজ 1-ফসফেট থেকেই 2 রকম গ্লুকোজ তৈরি হয়, একটা হলো এডিপি গ্লুকোজ এবং আরেকটার নাম হলো ইউডিপি গ্লুকোজ। এখন এডিপি গ্লুকোজ থেকে স্টার্চ তৈরি হয়, আর ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হয়। দেখো উদ্ভিদের শর্করা তৈরিটা হয়ে গেল, একদম রাইবোজ 1,5-ডাইফসফেট থেকে শুরু হয়ে ঘুরে ফ্রুক্টোজ 1,6,20-ফসফেট তৈরি হয়, পরবর্তীতে ফ্রুক্টোজ 6-ফসফেট এবং গ্লুকোজ 6-ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 1-ফসফেট এবং সেইখান থেকে এডিপি গ্লুকোজ এবং ইউটিপি গ্লুকোজ তৈরি হয়, এবং এই গ্লুকোজ থেকেই আমরা জানি শর্করা তৈরি হয়,
এডিপি গ্লুকোজ থেকে স্টার্চ এবং ইউডিপি গ্লুকোজ থেকে সুক্রোজ তৈরি হয়। কিন্তু এখন দেখো চক্র হয় নাই, জাস্ট রাইবোলোজ 1,20 ফসফেট থেকে শুরু হচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। তাহলে তো একবার হয়েই শেষ, কিন্তু চক্রটা তো চালু রাখা প্রয়োজন। তো চক্রটা চালু রাখবে কিভাবে? এই 3-ফসফোগ্লিসারলডিহাইডটা আর এই পাশে যে ফ্রুক্টোজ 6 ফসফেট ছিল এইটা আবার মিলিত হয়। মিলিত হয়ে ফ্রুক্টোজ 6 ফসফেটটা হলো আমরা জানি 6 কার্বন বিশিষ্ট, ফ্রুক্টোজ গ্লুকোজ এগুলো সবই 6 কার্বন বিশিষ্ট। তো ওই 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ফ্রুক্টোজ 6 ফসফেট এরা মিলিত হয়ে দুইটা যৌগ তৈরি করে, ইরিথ্রোজ 4 ফসফেট আর আরেকদিকে জাইলুলোজ 5 ফসফেট। এখন দেখো 3-ফসফোগ্লিসারলডিহাইডের 3টা কার্বন ছিল এবং ফ্রুক্টোজ 6 ফসফেটের 6টা কার্বন ছিল। তো 6 আর 3টা যখনই এক হলো তখন মোট 9টা হলো। সেই 9টার মধ্যে ইরিথ্রোজে থাকে 4টা কার্বন, আর তাহলে বাকি 5টা কার্বন থাকে জাইলুলোজ 5 ফসফেটে। এখন এই জাইলুলোজ 5 ফসফেটেরই আরেকটা সমাণু হলো রাইবুলোজ 5 ফসফেট। তো জাইলুলোজ 5 ফসফেট থেকে সরাসরি রাইবুলোজ 5 ফসফেট তৈরি হয়। তো এখন দেখো রাইবুলোজ 5 ফসফেটের সাথে যদি আমরা একটা ফসফেট যোগ করে দেই তাহলেই রাইবুলোজ 1+20 ফসফেট হয়ে যাবে, অর্থাৎ 2টা ফসফেট হয়ে যাবে। এটাও 5 কার্বন এবং এইটারই যেহেতু সমান এইটাও 5 কার্বন বিশিষ্ট। তো এর সাথে জাস্ট একটা ফসফেট যুক্ত করতে হবে এবং ফসফেট যুক্ত করার সময় কি হয় আমরা জানি এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয়। এক্ষেত্রেও তাহলে এটিপি ভেঙে এডিপিতে পরিণত হবে, সাথে একটা আইপি তৈরি করে। এই আইপি বা এই ইনঅর্গানিক যে ফসফেটটা সেই ফসফেটটাই এই রাইবুলোজের সাথে মিলিত হয় 1 নম্বর পজিশনে এবং পরবর্তীতে রাইবুলোজ 1+20 ফসফেট তৈরি করে। তাহলে এই যে ফসফেটটা তৈরি হয়েছিল সেই ফসফেটটাই এর সাথে লেগে যায়, লেগে রাইবুলোজ 1+20 ফসফেট আবার তৈরি করে এবং রাইবুলোজ 1+20 ফসফেট থেকে আবারও এই চক্রটা ঘুরতে থাকে। চক্রটা ঘুরতে থাকে, এই দুইটা মিলে চক্রটা চালু রাখে। আর যখনই 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট মিলিত হয় তখন ফ্রুক্টোজ 120 ফসফেট তৈরি হয়, সেখান থেকে ফ্রুক্টোজ 6 ফসফেট এবং তারপর গ্লুকোজ, এইভাবে শর্করা তৈরি হয়। মানে একদিকে চক্রটা চলতে থাকে আর একদিকে শর্করা তৈরি হতে থাকে। এই চক্রের প্রথম যে পদার্থটা স্থায়ী পদার্থ আমরা বলেছি রাইবুলোজ 1+20 ফসফেট থেকে শুরু হয়, তারপর কিটো অ্যাসিডে পরিণত হয়, এটা হলো অস্থায়ী, এবং তারপর একটা স্থায়ী পদার্থ তৈরি হয় সেটার নাম হলো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডটা আমরা বলেছি 3 কার্বন বিশিষ্ট। তো এই চক্রের প্রথম যে পদার্থটা সেটা 3 কার্বন বিশিষ্ট হওয়ায় প্রথম স্থায়ী পদার্থটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট তাই এইটাকে বলা হয় 3 কার্বনের চক্র বা C3 চক্র। এটা একটা পয়েন্ট। আর এখানে কিছু এনজাইমের নাম লাগবে তোমাদের। দেখো রাইবুলোজ 1+20 ফসফেট থেকে যখন কিটো অ্যাসিড তৈরি হয় তখন একটা কার্বন ডাইঅক্সাইডের সংযোজন ঘটে। সেই কার্বন ডাইঅক্সাইড যে যোগ করে সেই এনজাইমটার নাম হলো রুবিস্কো এনজাইম। রুবিস্কো। তো রুবিস্কো এনজাইমকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় এনজাইম বা জীবজগতের সবচাইতে গুরুত্বপূর্ণ এনজাইম। কেন? কারণ বাইরের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইডকে এনে এসে উদ্ভিদের ক্লোরোপ্লাস্টে রাইবুলোজ 1+20 ফসফেটের সাথে সংযুক্ত করে দিচ্ছে, অর্থাৎ বাইরের পরিবেশ বা প্রাকৃতিক জগতের সাথে একদম জীবজগতের সংযোগ ঘটায় দিচ্ছে। এই জন্য রুবিস্কোকে সর্বাধিক গুরুত্বপূর্ণ এনজাইম হিসাবে আখ্যায়িত করা হয়। তো বন্ধুরা আরো কিছু এনজাইমের নাম আছে, আমি একটু তোমাদের জাস্ট মনে রাখার সুবিধার্থে লিংক দিয়ে বা লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো দেখো যখনই একটা বিজারণ ঘটেছে হাইড্রোজেনটা বের হয়ে গেছে, বের হয়ে এর সাথে লেগে গেছে। তো যেহেতু হাইড্রোজেন মুক্ত হয়েছে তাই এই প্রক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে সেইটার নাম ডিহাইড্রোজিনেজ। আমরা জানি হাইড্রোজেন সংযোজন হলে হাইড্রোজিনেজ হতো, আর যেহেতু হাইড্রোজেন এইটা থেকে মুক্ত হয়ে গেছে, পরবর্তীতে দেখো মুক্ত হয়ে গেছে, তাই এই প্রক্রিয়ায় যে এনজাইমটা কাজ করে এটার নাম আমরা বলছি ডিহাইড্রোজিনেজ। এবং এই এনজাইমটা তোমাদের অন্যান্য প্রক্রিয়ায় লাগবে। যখনই দেখবা NADPH+H+ থেকে NADP তৈরি হয়, অর্থাৎ একটা হাইড্রোজেন বের হয় বা মুক্ত হয়, সেই সময় ডিহাইড্রোজিনেজ এনজাইমটা লাগবে। আরেকটা জিনিস খেয়াল করো, যখনই ATP ভেঙে ADP তৈরি হবে তখন একটা এনজাইম লাগবে, সেই এনজাইমটার নাম হলো কাইনেজ এনজাইম।
যেখানেই এটিপি ভেঙে এডিপি তৈরি হবে সেখানেই কাইনেজ কাজ করবে। এখানেও দেখো এটিপি ভেঙে এডিপি তৈরি হয়েছে, তাই এখানেও কাইনেজ এনজাইম লাগবে। এটিপি ভেঙে এডিপি তৈরি হয়, কাইনেজ এনজাইম দরকার হবে। এইখানে দেখো একটা ফসফেট বাইরের পরিবেশে বের হয়ে গেছে, যেহেতু ফসফেট বের হয়ে গেছে তাই এই প্রক্রিয়ায় যে এনজাইমটা কাজ করবে সেটার নাম হলো ফসফেটেজ, অর্থাৎ যেটা ফসফেটকে মুক্ত করে। এইভাবে তোমরা সম্পর্ক বা লিঙ্ক তৈরি করে করে মনে রাখবে। এখন বন্ধুরা খেয়াল করো, তোমরা কেমিস্ট্রিতে সমাণু পড়েছো, দুইটা সমাণুকে বলা হয় সাধারণত আইসোমার। তো যে এনজাইমটা একটা আইসোমার থেকে আরেকটা আইসোমার বা এক সমাণু থেকে আরেক সমাণুতে পরিবর্তন করে, তাহলে সেটাকে আমরা বলবো আইসোমারেজ। তো এইখানে দেখো অ্যালডিহাইড একটা সমাণু আর আমরা বলেছি কিটোন আরেকটা সমাণু। তো এই সমাণু থেকে যখন এই সমাণু তৈরি হবে তখন অবশ্যই তাহলে আইসোমারেজ এনজাইম কাজ করবে। আইসোমারেজ মানে এক আইসোমার থেকে বা সমাণু থেকে আরেক আইসোমার বা সমাণুতে পরিবর্তন করছে। এখন একটা বিশেষ ধরনের সমাণু আছে যেটাকে বলা হয় আলোক সমাণু বা এপিমার। তো এই জাইলুলোজ 5 ফসফেট এবং রাইবুলোজ 5 ফসফেট আমরা বলেছিলাম এই দুইটাও সমাণু, কিন্তু এই দুইটা আলোক সমাণু বা এপিমার, একটা ভিন্ন ধরনের সমাণু। তো যেহেতু এক এপিমার থেকে আরেক এপিমারে পরিণত হচ্ছে, তাহলে এখানে যে এনজাইমটা ভূমিকা পালন করবে সেটার নাম হলো এপিমারেজ। তাহলে এইভাবে সবগুলো আমরা লজিক দিয়ে দিয়ে বুঝাই দিলাম যে কোন এনজাইমের নামটা কি কারণে হচ্ছে, তোমরা এর সাহায্যে মনে রাখতে পারবে আশা করি এনজাইমের নাম। এখন আরো কিছু এনজাইম আছে, যেমন এই জাইলুলোজ 5 ফসফেটে তৈরি করে যে এনজাইমটা সেটার নাম হলো ট্রান্সকিটোলেজ। আর 3 ফসফোগ্লিসারলডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটকে মিলিত করে ফ্রুক্টোজ 1,6,20 ফসফেট তৈরি করে যে এনজাইম সেইটার নাম হলো অ্যালডোলেজ এনজাইম। বন্ধুরা তাহলে আমরা দেখতে পারলাম C3 চক্রটা কিভাবে সম্পন্ন হচ্ছে এবং কিভাবে শর্করা তৈরি হচ্ছে এবং এই প্রক্রিয়ায় কি কি এনজাইম ভূমিকা পালন করছে, এবং এইটা কিন্তু তোমাদের সিকিউ এর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আশা করি তোমরা এই শখটা বাড়িতে কয়েকবার প্র্যাকটিস করবে এবং তোমরা যদি বুঝে বুঝে করো তাহলে এনজাইমের নামগুলোও মনে থাকবে এবং এই যে যে আনুষঙ্গিক বিক্রিয়াগুলো আছে সেগুলোও মনে রাখতে পারবে, আশা করি যদি বুঝে বুঝে কয়েকবার প্র্যাকটিস করো। তো বন্ধুরা আশা করি পরবর্তী লেকচারটা দেখার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী লেকচারটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।